পানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাড়িতে একটা মানুষ নাই, মানে একজন আছে। মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে টিকে আছেন পেকুয়ার বানভাসীরা। ত্রাণের আশায় কোমর পানিতে অপেক্ষা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালের প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। এবং যেখানেই আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসেই। শাপলা হত্যাযোগ্য মামলার তদন্তও শেষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। বানের জলে বিপর্যস্ত কক্সবাজারের নিচু এলাকা। কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও পেকুয়ার পরিস্থিতি ভয়াবহ। ডুবে গেছে ঘরবাড়ি, না খেয়ে খেয়ে কোনো রকমে টিকে আছেন দুর্গতরা। সহায়তার আশায় কোমর পানিতে অপেক্ষায় অনেকেই, তবে সে পর্যন্ত পৌঁছানো বড় চ্যালেঞ্জের কাজ। নৌকা নিয়ে ডুবে যাওয়া ঘরবাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। চারিদিকে বানের পানি, ডুবে গেছে ঘরবাড়ি। বাধ্য হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। অনেকেই কোনো রকমে রয়েছেন তলিয়ে যাওয়া বাড়িঘরে। কোমর পানিতে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে এই চিত্র কক্সবাজারের সব এলাকার নয়। পেকুয়ার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হরিণাফাড়ি এখনও পানির নিচে। 1 সপ্তাহ ধরে ভীষণ দুর্ভোগে বানভাসীরা। এ অবস্থায় সোমবার ডুবে যাওয়া বাড়িঘর খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিণাফাড়ি এলাকার বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার এসপিও। সবাই বাইরে চলে গেছে দিকে, অনেক কষ্টের মধ্যে আছে সবাই। ইতারা গুড়া গারা ফো আছে তো ইতারা মানি উয়ার উঠতে। বানভাসীরা জানান 7 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি তারা। এই প্রথম ত্রাণ সামগ্রী দিয়েছে কেউ। 8 দিন থেকে পানিবন্দী থাকছি, কোনো সংস্থা আমাকে দেয় না। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের উপলক্ষে আমরা জিনিস পেয়েছি। আজকে 8 দিন পর্যন্ত আমাদের খানা ব্যবস্থা মানে খুব কষ্টে আমরা আছি। সদর ইউনিয়নের 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রত্যন্ত এলাকার মানুষকে খাবার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। কক্সবাজারের সবচেয়ে নিম্ন অঞ্চল উপজেলা পেকুয়া, সব থেকে জলাবদ্ধ, সব থেকে বেশি আবদ্ধ অবস্থায় আছে। কোস্টাল সাইডে প্রত্যেককেই খুঁজে খুঁজে উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে। পেকুয়া উপজেলার কিছু নিচু এলাকায় জমে থাকা পানি নামতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে, এমনটি বলছেন বন্যা দুর্গতরা। তারা এই অবস্থায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই মুহূর্তে তাদের অন্যতম চাহিদা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। আগামী 2 দিনে সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুকু পানি, তবে কি অবস্থা জীবন যেমন 2 দিন আনাকারে আছে। বুধবার ঘরে ঢুকি দিয়ে দিয়ে বাইরে ওই যে গত কাজকর্ম করতে পারছে না, লোকটা কর্মীকে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম
100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে, বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা বেশি, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতো, এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম
বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। বাংলাদেশ বা ভারত যেখানে আত্মসমর্পণ করুক, দণ্ডিত শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য দেয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলে জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রায় 2 বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বা অন্য যে কোনো স্থান থেকে আত্মসমর্পণ করুক না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার। সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। সবকিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আইনগত ও কূটনৈতিক দুই প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইজিবাইক চালককে হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। 5 মাস পর খুলনায় ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী স্ত্রীর ঝগড়ায় প্রকাশ্যে আসে হত্যা রহস্য। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 5 মাস আগে ইজিবাইক ছিনতাই, হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। খুলনায় স্বামী স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে প্রকাশ্যে এসেছে ইজিবাইক চালক মারুফ হত্যা রহস্য। সোমবার দুপুরে হরিণটানা এলাকার মোস্তফার মোড়ে রেললাইন সংলগ্ন আবাসিক এলাকার বাড়ির আঙিনা থেকে ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ফাল্গুনী খাতুন থানায় গিয়ে অভিযোগ করেন তার স্বামী মুরাদ মোল্লা তাকে নির্যাতন করেছেন। অভিযোগের বিষয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাল্গুনী জানান, চলতি বছরের রমজান মাসে এক রাতে মারুফ নামে এক ইজিবাইক চালককে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখেন তার স্বামী। এরপর ইজিবাইকটি টুকরো টুকরো করে বিভিন্ন অংশ বিক্রি করে দেন। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। তারা মাদক সেবার সাথে জড়িত এবং যে ভিকটিম ফাল্গুনী সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারের একটি সেলুনে যান বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন। এ সময় তার উপর হামলা করেন স্থানীয় রাব্বি হোসেন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান তারা। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। 4-5 জন মিলে আমার ভাইরে কুপায় এসে, ওদের পিছনে আরো সিন্ডিকেট আছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সড়ক পারাপারের সময় চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর। দুপুরে দামুরহুদা ধান্যখরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে নিজ গ্রামে ফিরছিল।
পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। আমি বলতেছি কি বাচ্চাটা কি ওই দেখা যাচ্ছে অনেক সময় এ ছিল জনপদের সময়।